উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় কোমরের উপরে কাঁচা দিয়া। মানুষজন পড়ে যাইতেছে, আমি তো পা ভেঙে আসলো আমার। প্রভাবশালী যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। খাল দখলে হয়েছে কাল, অল্প বৃষ্টিতে ডুবছে মিরপুর। প্রভাবশালীদের কাছে অত অসহায় আত্মসমর্পণ কাউন্সিলরের, দায় এড়ানোর সুযোগ নেই বলছেন নগরবিদরা। গাজীপুরে মিলল ছাগলকাণ্ডের মতিউরের সাম্রাজ্য। দ্বিতীয় স্ত্রী ও শ্যালকের নামে টঙ্গীতে বিশাল কারখানা, পাশেই দেয়াল ঘেরা ভাইয়ের 19 কোটি টাকার জমি। এবার দরজা আনলক সমস্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। পৌনে 1 ঘন্টা পর দোহার উদ্দেশ্যে যাত্রা। এবং পদ্মা রেল লিংক রোডে নতুন স্বপ্ন বুনছে দক্ষিণাঞ্চলবাসী। আগস্টে ট্রেন চালুর পরিকল্পনা রেল বিভাগের। খুলনা থেকে ঢাকা মাত্র 3.5 ঘন্টায়, ডিসেম্বরে যুক্ত হবে মোংলা বেনাপোল। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। খাল দখলই কাল হয়েছে মিরপুরের, এমনকি নিজেদের অধীনে থাকাকালীন খাল দখল করে বসেছে ওয়াসার পাম্প। অল্প বৃষ্টিতেই হাঁটু পানিতে ডুবে যায় মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া। নতুন সড়ক ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেও মিলছে না সুফল, অথচ গলদ রয়েছে গোড়ায়। দীর্ঘদিনের দখল আর দূষণের প্রভাবে কল্যাণপুর খালের একাংশ দখল হওয়ায় একটু বৃষ্টিতেই চরম দুর্ভোগ। প্রভাবশালীদের কাছে অসহায় আত্মসমর্পণ স্থানীয় কাউন্সিলরের। তবে এভাবে দায় এড়ানোর সুযোগ নেই বলছেন নগরবিদরা। যেন বাতির নিচে অন্ধকার, উপরে ফিটফাট, ঠিক নিচেই সদরঘাট। মেট্রো রেলে যাপিত জীবনে আধুনিকতার ছোঁয়া পাওয়া মিরপুরবাসী একটু বৃষ্টিতেই নাজেহাল। এই যে বুধবার সকালে 1 ঘন্টায় 61 মিলিমিটার বৃষ্টিতেই পানিবন্দি শেওড়াপাড়া, কাজীপাড়া আর পাইকপাড়া। সকাল সকাল স্কুল অফিসগামীদের ডুবতে হয়েছে কোমর পানিতে। দুর্ভোগ, দুর্দশা সব যেন নেমে এসেছে এই এলাকায়। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় মানে কোমরের উপরে কাঁচা দিয়া। মানুষজন পড়ে যাইতেছে, আমি তো পা ভেঙে আসলো আমার। নদী হয়ে গেছে, এখন মনে হচ্ছে নৌকা দিয়ে যাওয়া লাগে। এখন মণিপুর এলাকায় এই সাইডটা শ্যানপাড়া সবসময় পানি দেখে আইছে। তবে অল্প বর্ষায় এমন ভয়াবহতার সাক্ষী নতুন নয় এই এলাকার বাসিন্দারা। মেট্রো রেলের সঙ্গে তৈরি হয়েছে নতুন সড়ক, বসেছে সুয়ারেজ লাইন, তবু মিলছে না মুক্তি। কারণ অনুসন্ধানে একটু ভেতরে সময় সংবাদ। স্থানীয় খালগুলো থেকে স্ট্রম ড্রেনেজের পানি নেমে যাবার কথা থাকলেও কল্যাণপুর খালের শাখা উমোচা উপচে তলিয়ে গেছে আশপাশ। বুঝতে আর বাকি নেই সর্বনাশটা হয়েছে কোথায়। কথা ছিল এই পানি প্রবাহিত হবে খাল দিয়ে, তবে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সেই খালের পানি এখন সড়ক দিয়ে অর্থাৎ উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যার মূল কারণ স্থানীয় কাউন্সিলর বলছে দূষণের পাশাপাশি দখলও। এবং অভিযোগ আছে এই ওয়াসার যে এই পাম্পটি বসানো হয়েছে সেটিও খালের জমি দখল করে, এবং এই পাশটাতে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে যেগুলো খালের জমির উপরেই তৈরি করা হয়েছে। এবং ধীরে ধীরে খালের দুই পাশে যারা বসতি স্থাপন করছেন তারা দখল করে নিচ্ছেন খালের জায়গা, যার পরিণাম এখন চোখের সামনে। প্রথমে ছিল ওয়াসার, এখন সিটি কর্পোরেশনের আন্ডারে আসছে। সিটি কর্পোরেশন ইচ্ছা করলে এটা উদ্ধার করতে পারে। কাউন্সিলর তো কইতেছে এটা খালের উপরে হয়েছে, তাই আমরা বলতে পারি খাল তো দখল হয়ে যাচ্ছে। কারা করতেছে দখল? দখল করতেছে যাদের মানে করে টিনশেড বাড়ি গেছে, এখন তারা কে করতেছে এটা তো যার জায়গা আছে এ করতেছে। আবার উন্নয়নের নামে খালের উপর কালভার্টও কম ভোগাচ্ছে না। দূষণের জন্য সাধারণ নাগরিকদের দুষলেও দখলদারদের কাছে নিজেদের অসহায় মানছেন খোদ স্থানীয় কাউন্সিলর। বলছেন দিনে দিনে প্রভাবশালীরাই গিলে খাচ্ছে এসব খাল। যারা প্রভাবশালী, যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। তো এই ধরনের আমাদের সমাজে কিন্তু এই ধরনের লোকের অভাব নাই। খালের গভীরতা এবং দুপাশ যে দখল হয়ে গেছে, এই দুটি বিষয় যদি আমরা সমাধান করতে পারি, এই জোনটাতে কোনো প্রকারের জলাবদ্ধতা থাকবে না। নগরবিদরা বলছেন ক্ষমতাধররা কখনোই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়, তাই নগর কর্তৃপক্ষকেই দায় নিয়ে এসব খাল উদ্ধার করতে হবে। প্রভাবশালী চরিত্র যাই হোক, তাকে সেখান থেকে উৎখাত করে এই ফ্লোগুলোকে ফেরত আনা, এইটা আসলে
প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এবং এটা কাউন্সিলর সহ পুরো নগর ব্যবস্থাপনার দায়িত্ব। দখল মুক্তের পাশাপাশি দূষণ কমাতেও ব্যবস্থা নেওয়ার তাগিদ এই নগরবিদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। একের পর এক বেরিয়ে আসছে ঊর্ধ্বতন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পত্তির হিসেব। রাজস্ব বোর্ডের সদস্য হয়ে ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন স্ত্রী, ভাই সহ নামে বেনামে বিপুল সম্পদ। শিল্পনগরী গাজীপুরেও সন্ধান মিলেছে বহুতল শিল্প প্রতিষ্ঠান সহ কোটি কোটি টাকার জমির। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। ছেলের একটা ছাগল কাণ্ডেই সব অর্জন শেষ। দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে গণমাধ্যম তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্নীতির শিরোমণিতে আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর সাবেক কর্তা ব্যক্তি মতিউর রহমান। তদবির জুড়ে চেয়ারে বসে দুই হাতে কামিয়েছেন। বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি। ঢাকা, নরসিংদী, বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের। এক সময় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায় মতিউর রহমানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিক পক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না। প্রথম খুলছে তো ফ্যাক্টরি, এখন পর্যন্ত কেউ আসেনি। স্থানীয় কাউন্সিলর বলছেন 2-1 বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে। পাশেই প্রায় আরও 19 কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউরের ভাই। একসাথে সাম্মি আর কিতে কায়ুম, এই একটা জয়েনের ব্যবসা আছে। ফ্যাক্টরি এক সময় ছোট ছিল, এখন তো এটা রাতারাতি 10 তলা একটা বড় বিল্ডিং হয়েছে, 8 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। আনুমানিক যে জমিটা কিনছে ওই জমিটার মূল্য আছে 15 থেকে 20 লাখ টাকা কাঠা। এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। অন্য প্রসঙ্গ, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। শনিবার ঢাকায় সমাবেশ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে রাখা হয়েছে। তার মুক্তির আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার দাবি জানিয়ে আসছেন তার চিকিৎসক সহ বিএনপি নেতারা। 1.5 বছর আগে বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে ছিল দলটি। মাঝখানে সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলন করলেও তাদের প্রতিটি কর্মসূচিতেই নেত্রীর মুক্তির ইস্যুটি সঙ্গে রয়ে যায়। প্রায় 1.5 বছর পর বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করেন বিএনপির শীর্ষ নেতারা। এরপর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিএনপি নেত্রী প্রকাশ্যে আসলে ক্ষমতা হারাতে হবে জেনেই সরকার তাকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। এই রোগ, তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দলীয় নেত্রীর নিঃশর্ত মুক্তির ইস্যুতে আর কোনো পথ খোলা নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের উপর চাপ সৃষ্টি করেই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে। একই সঙ্গে নয়াপল্টনের সমাবেশ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই। এটা তার প্রাপ্য। সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি। আমরা যে মুক্তিতে চাচ্ছি, সরকার তাকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি। বেগম জিয়ার মুক্তির আন্দোলনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মুক্তি নিঃশর্ত মুক্তি।
নিঃশর্ত মুক্তি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সম্প্রতি সই হওয়া সব সমঝোতা বাংলাদেশের স্বার্থে হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি না বুঝে সরকারের সমালোচনা করছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ ফন লিন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। হাসান মাহমুদ বলেন, বিএনপির প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি। আওয়ামী লীগ সুসম্পর্ক রাখায় নেপাল থেকে জল বিদ্যুৎ আমদানির চুক্তি করতে পেরেছে। এদিকে গঙ্গার পানি বণ্টনে কেন্দ্র আর রাজ্যের মত পার্থক্যের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ উল্লেখ করে মন্ত্রী বলেন, চুক্তি নবায়ন না হলেও গঙ্গার পানি পাবে বাংলাদেশ। বিএনপি তো সরকার বিরোধিতায় কারণে অকারণে সরকারের বিরোধিতাই করতে হবে। চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন। আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর মিডিয়ার সামনে আসার জন্য। তো যেই চুক্তিগুলো, কোনো চুক্তি হয়নি, যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে হয়েছে। গঙ্গার পানি চুক্তি নবায়ন না হলেও কিন্তু এটা অটোমেটিক চলবে, চুক্তিতে সেভাবেই বলা আছে আগে যে চুক্তি করা হয়েছে। তবে আমরা নবায়ন করার ব্যাপারে আলোচনা করেছি। কারো সঙ্গে যুদ্ধ করতে নয়, আক্রান্ত হলে সার্বভৌমত্ব রক্ষায় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার কড়াকড়িতে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হন, বিষয়টি নিশ্চিতের পরামর্শ দেন সরকার প্রধান। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবারে অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রশংসা করেন বাহিনীটির দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের SSF এর ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তবে নিরাপত্তার কড়াকড়িতে যেন সরকার প্রধানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে SSF সদস্যদের নির্দেশনা দেন শেখ হাসিনা। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন সহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, কারো সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুত বাংলাদেশ। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনা বলেন, 2009 সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার সুবাদই দৃশ্যমান হয়েছে টেকসই উন্নয়ন, যা ধরে রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেসের 2টি বগি লাইনচ্যুত, 9 ঘন্টা পর স্বাভাবিক সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ। কোনো যাত্রী ট্রেন থামানোর শিকল টেনে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া ট্রি অফ পিসকে ইউনেস্কোর অ্যাওয়ার্ড বলে ইউনুস সেন্টার প্রচারণা চালালেও এই পুরস্কারের সঙ্গে ইউনেস্কোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি। শিক্ষামন্ত্রীর পাঠানো চিঠির জবাবে ইউনেস্কো জানায়, এই পুরস্কার দেওয়ার আগে ইউনেস্কোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। এছাড়া বাকুতে অনুষ্ঠিত পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজনে ইউনেস্কোর কোনো সংশ্লিষ্টতাও ছিল না বলেও জানায় ইউনেস্কো। গত মার্চ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের রাজধানী বাকুতে ট্রি অফ পিস নামে একটি অ্যাওয়ার্ড পান। তবে এই অ্যাওয়ার্ডকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর অ্যাওয়ার্ড বলে চালিয়ে দেওয়া হয়। এমনকি খোদ ইউনুস সেন্টারও বিবৃতি দিয়ে এই পুরস্কারকে ইউনেস্কোর অ্যাওয়ার্ড বলে প্রচারণা চালায়। এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে এলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল বরাবর একটি চিঠি পাঠান। ইউনুস সেন্টার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাত দিয়ে যে সংবাদটি প্রচারিত হয়েছে সেটি প্রতারণামূলক এবং
সর্বৈব মিথ্যে। এর প্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অ্যান্থনি অহেমেং বোমাহ এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে জানান, ট্রি অফ পিচ ইউনেস্কোর উইল অ্যাম্বাসেডর হেদভাসেরের একটি ভাস্কর্য। ট্রি অফ পিচ ইউনেস্কোর কোনো অফিসিয়াল অ্যাওয়ার্ডও নয়। আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ট্রি অফ পিচ প্রদানের বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি বলে জানান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল। এছাড়া আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া এই পুরস্কার অনুষ্ঠানে ইউনেস্কোর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানায় সংস্থাটি। এর আয়োজন করে নিজামি গজনভি ইন্টারন্যাশনাল সেন্টার। এর আগে শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ট্রি অফ পিচকে ইউনেস্কোর পুরস্কার বলে চালানো ইউনুস সেন্টারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন। ইউনেস্কোর কোনো সম্মাননা বা পুরস্কার নয়, গজনভি ফাউন্ডেশন কর্তৃক আমন্ত্রণে তিনি সেটা ডক্টর ইউনুসকে দিয়েছেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার দরজা আনলক সমস্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। পৌনে 1 ঘন্টা পর চট্টগ্রাম থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। সবকিছু ঠিকঠাক। চট্টগ্রাম হয়ে কাতারের দোহার উদ্দেশ্যে বুধবার বিকেল 4টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুটতে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7378 মডেলের BG125 ফ্লাইট। কিন্তু উড্ডয়ন না করে গতি কমিয়ে ফিরে আসে হ্যাঙ্গারের সামনে। ঘোষণা আসে বিমানের মাঝখানের 2টি দরজা আনলক দেখাচ্ছে। এমনটা জানিয়ে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ফ্লাইটের যাত্রী নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKM এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাঠানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন পাইলট সহ বিমানের প্রকৌশলী টিম। এ সময় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থার কথা জানালেও ঝুঁকি না নিয়ে দ্রুত সমস্যার সমাধান করায় বিমানের ক্যাপ্টেনকে ধন্যবাদ দেন ওই ব্যবসায়ী নেতা। পাইলটের এই দক্ষতার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং পাইলটকে, ক্যাপ্টেনকে স্পেশালি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে তিনি বিষয়টা নজরে এনে তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। তবে বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করেন তিনি। বিমান সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আমরা মাঝে মাঝে আজকে আমার অভিজ্ঞতাটাও এই খুব একটা ভালো হয়। এদিকে ঘটনাটি তেমন গুরুতর নয় দাবি করে চট্টগ্রাম থেকে 45 মিনিট বিলম্বে ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যাক করছে, আবার ইঞ্জিনিয়ারে গিয়ে দেখছে, দেখার পরে 5:47 আবার ফ্লাইট আবার উড়ে গেছে। এর আগে গেল সোমবার রাতে উড্ডয়নের পর উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ায় আবুধাবি না গিয়ে নরসিংদীর আকাশে 3 ঘন্টা চক্কর দিয়ে রাত 1:20 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে আসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি ছিল একই কন্ডেম সেলে। সেখানেই হয় জেল পালানোর পরিকল্পনা। 25 দিনের চেষ্টায় পরিকল্পনা বাস্তবায়নে সফলও হয়েছিল, কিন্তু জেলের বাইরে গিয়ে বেশিক্ষণ মুক্ত থাকতে পারেনি। পুলিশের তৎপরতায় আটক হয়েছে আবারও। এ ঘটনায় প্রধান কারারক্ষী সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। আব্দুল আওয়ালের রিপোর্ট। মঙ্গলবার গভীর রাত বগুড়ার পুলিশের কাছে খবর আসে কারাগারের ছাদ ছিদ্র করে পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল যা দেখতে পায় তা অনেকটা সিনেমার দৃশ্যের মতো। কন্ডেম সেলের ভেতর পড়ে আছে ছাদের সুরকি আর বাইরের দেওয়ালে কাপড় জোড়া দিয়ে বানানো দড়ি। বুধবার সকালে ঘটনা জানাজানির পর এর সত্যতা স্বীকার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত 3:55 জেল থেকে পালায় ওই 4 কয়েদি। 25 দিন আগে এই 4 আসামিকে কন্ডেম সেলে রাখা হয়। সেখান থেকে তারা পালানোর পরিকল্পনা করেন। তখন থেকেই অল্প অল্প করে ছাদ ফুটো করেন তারা। এক্ষেত্রে কয়েদিদের দেওয়া বিভিন্ন সরঞ্জাম অথবা কারাগারে থাকা ইস্পাত জাতীয় বস্তুর ব্যবহারও করতে পারে। রাতে বিছানার চাদর ও কাপড় দিয়ে দড়ি বানিয়ে পালান 4 কয়েদি। ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আবারও এই কাপড় এবং বেডশিট জোড়া দিয়ে তারা ওই সুউচ্চ প্রাচীর থেকে নিচে নেমে জাস্ট ব্রিজ পাড়ি দিয়ে তারা নদীর ওই পারে চাষিবাজারে অবস্থান নেয়। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে বাহিনীর বিভিন্ন ইউনিট। এক পর্যায়ে 15 মিনিটের মধ্যে শহরের চাষিবাজার এলাকায় শনাক্ত করা হয় তাদের। আটকের পর নেওয়া হয় ডিবি হেফাজতে। কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে
কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। 4 জনই হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাদের মধ্যে নজরুল কুড়িগ্রামের, আমির হামজা নরসিংদীর, জাকারিয়া বগুড়ার কাহালু ও ফরিদ শেখ বগুড়া সদরের বাসিন্দা। যেহেতু এটা ব্রিটিশ আমলের কারাগার, এখানে এই ছাদের যে সেলের ছাদগুলো আছে, ছাদে কিন্তু কোনো রড নাই, সুরকির ছাদ, আর নিচে হলো পেভমেন্ট টাইলস। এখানে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাহিরের থেকে কেউ নিয়ে গিয়ে ব্যবহার করেছে কিনা। এদিকে দণ্ডপ্রাপ্ত 4 আসামির বিরুদ্ধে জেল থেকে পালানোর অভিযোগে জেলার ফরিদুর রেজা রুবেল বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। তাদের 4 জনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আবারও কারাগারে পাঠানো হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। উদ্বোধনের 7 মাস পরও চালু হয়নি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। সব যন্ত্রপাতি বসানোর পরও কাজে আসছে না মুমূর্ষু রোগীদের। এতে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, লিফটের অভাবে ইউনিটটি চালু করা যাচ্ছে না। জুয়েল মৃধার পাঠানো তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারীকালে 2021 সালের নভেম্বরে যশোর জেনারেল হাসপাতালে 5 শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। পরে 4র্থ তলায় নতুন করে 10 শয্যার আইসিইউ ও আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। স্থাপন করা হয় প্রয়োজনীয় সব যন্ত্রপাতিও। গত বছর 14 নভেম্বর ইউনিটটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 7 মাস পার হলেও এখনও চালু হয়নি আইসিইউ ইউনিটটি। এ কারণে আধুনিক যন্ত্রপাতি কোনো কাজে আসছে না মুমূর্ষু রোগীদের। এতে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। চিকিৎসা যারা ব্যবস্থা করেন এদের অবহেলা, লিফট ব্যবস্থা না থাকার কারণে 4 তলায় লোকজন উঠে নিয়ে যে মূলত সেবাটা কষ্টকর হয়ে যায়। হাসপাতালে অসংখ্য আইসিইউ রোগী আসে, কিন্তু সঠিকভাবে কর্তৃপক্ষ বেড দিতে না পারায় অনেক রোগী এখান থেকে ঢাকায় চলে যাচ্ছে, খুলনায় চলে যাচ্ছে। আইসিইউর অভাবে আমাদের এখানে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে এবং সেবা না পেয়ে মানুষজন এখান থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এবং ঢাকায় নিয়ে যাওয়ার পথেও মারা যাচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কেবল লিফটের অভাবে ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে আগামী অর্থ বছরের মধ্যেই চালুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লিফট যেদিনই চালু হবে 4র্থ তলা পর্যন্ত, সেই দিনই আইসিইউ চালু হবে। যশোর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয় ওনারও বক্তব্য একই যে 4র্থ তলা পর্যন্ত লিফট না চালু হইলে আইসিইউ ওখানে শিফট করা সম্ভব না। যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ভবনের ওপরে 1 তলা বর্ধিত করে আইসিইউ ইউনিট চালু করা হয়। তবে 3 তলা পর্যন্ত লিফটের সুবিধা থাকলেও 4 তলা পর্যন্ত তা বাড়ানো হয়নি। সময় সংবাদ, যশোর। চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুতের ঘটনায় প্রায় 9 ঘন্টা বন্ধ থাকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল। রাতভর চেষ্টার পর ভোর 4টার দিকে বগি দুটি উদ্ধার হওয়ায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। দুর্ঘটনার বিষয়ে রেল কর্মকর্তারা তাৎক্ষণিক কথা না বললেও ট্রেন চালকের দাবি, বগি থেকে কোনো এক যাত্রী টেনেছিলেন ট্রেন থামানোর সেই শেকল। আমিনুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারের মধ্য দিয়ে প্রায় 9 ঘন্টা পর স্বাভাবিক হল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। বুধবার সন্ধ্যার পর ফেন্সুগঞ্জের কটালপুর এলাকায় লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের 2টি বগি। দুর্ঘটনার আগে কটালপুর সেতুর উপর ট্রেনটির একাধিক বগি বিচ্ছিন্ন অবস্থায় চলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত 8টার পর কুলাউড়া জংশন থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছে রিলিফ ট্রেন। রাত 1টার পর উদ্ধার হয় লাইনচ্যুত হওয়া একটি বগি। অন্য বগি উদ্ধারে লেগে যায় আরো 3 ঘন্টা। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফেন্সুগঞ্জ থেকে অনেকেই বিকল্প যানবাহনের মাধ্যমে রওনা দেন সিলেটে। ট্রেনের 2টা পার্ট হয়ে গেছে, আর খাড়া করার পর আরেকটা পার্ট এসে খুব বিকট শব্দ হয়। এরপর লোকজন চিৎকার করে বেরিয়ে পড়ে। সামন ছুটে গেছে এবং পিছন থেকে আইয়া সামনাকে ধাক্কা দিয়ে বিকট শব্দ হইছে। প্রায় 1000 কানের উপরে মানুষ হবে। সবাইকে আমরা এই সামনে উস্তারা সরকার সেখানে নিয়ে দেই। দুর্ঘটনার বিষয়ে রেল কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো কথা না বললেও ট্রেনটির চালক জানান, বগি থেকে কোনো যাত্রী টেনেছিলেন ট্রেন থামানোর শেকল। বিকট আওয়াজ করে থামে যাওয়ার পরে আমরা নামে চেক করে দিয়েছি, গাড়ি ডিরেল হয়ে গেছে। 2টা গাড়ি, ওই পিছনের টলি পুরোটাই ডিরেল হয়ে গেছে। ডিরেল হয়ে যাওয়ার কারণে ওইটা গাড়ি থামে গেছে। শিডিউল বিপর্যয়ে পড়ে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস 5 ঘন্টা বিলম্বে ছেড়ে যায় ভোর 4:15 আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। দক্ষিণাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতু চালুর 2 বছরের মধ্যেই প্রায় প্রস্তুত পদ্মা রেল লিঙ্ক।
সড়কের পর এবার খুলনা থেকে মাত্র 3.5 ঘন্টায় রেলে চড়ে ঢাকায় যাওয়ার অপেক্ষা এখানকার মানুষের। আগামী জুলাইয়ে কাজ শেষে আগস্ট থেকে ট্রেন চালুর পরিকল্পনা রেল বিভাগের। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল মামুন রুবেলের রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত পদ্মা সেতু, দিনে দিনে যার বহুমুখী সুবিধাও বাড়ছে। 2 বছরে 50টি থেকে বেড়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে খুলনা থেকে নিয়মিত চলছে 150-র বেশি বাস। এবার দক্ষিণাঞ্চলবাসীর আরেক স্বপ্ন পূরণ করতে চলেছে পদ্মা সেতু। সড়কের পর পুরো পদ্মা সেতুর রেল লিঙ্ক এখন প্রায় প্রস্তুত। সেতুর ওপর দিয়ে এরই মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল লিঙ্কে ট্রেন চলছে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো 169 কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে 94%। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসেই শেষ হবে পুরো পদ্মা রেল লিঙ্কের কাজ। আর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে খুলনা থেকে নতুন এই রেল রুটে ঢাকায় যাতায়াত। সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন 3 বার খুলনা থেকে ঢাকা ও ঢাকা থেকে খুলনায় যাওয়া আসা করবে ট্রেন। ভৌত অবকাঠামো প্রায় শেষ পর্যায়ে আছে, কিছু স্টেশনের বিল্ডিংয়ের কিছু কাজ আছে, পাশাপাশি আমাদের সিগন্যালিংয়ের কিছু কাজ, এবং সেটি চূড়ান্তভাবে আমাদের ট্রায়াল লাইন দিয়ে আমাদের চালু করতে হবে। পদ্মা সেতুর কল্যাণে রেলের এমন সহজ যাতায়াতের খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। যোগাযোগ ব্যবস্থা মানে অভূতপূর্ণ উন্নতি ঘটবে দক্ষিণ অঞ্চলে। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঢাকা যাওয়া যাবে, এটা তো আমাদের জন্য খুবই খুশির খবর। ঢাকা যেহেতু রাজধানী, আমাদের ওখানে বিভিন্ন কাজকর্ম থাকে, দিনে দিনে আমরা কাজ মিটায় চলে আসতে পারবো। মানে ট্রেন জার্নিটা যদি ফ্যাসিলিটি পাই পদ্মা সেতুর কারণে, তাহলে আমাদের আর চাওয়ার মানে পূর্ণতা পেয়ে যাবো আমরা। মাল জিনিস নেওয়ার একটা সুবিধা, সব দিক থেকে ট্রেনেই বেটার। দ্রুত ঢাকায় যাওয়া যাবে, সেখান থেকে দ্রুত আসা যাবে। বর্তমানে খুলনা থেকে 3টি ট্রেন বিভিন্ন পথ ঘুরে পদ্মা সেতু ও যমুনা সেতু হয়ে রাজধানী ঢাকায় যায়। এতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। শুধু খুলনা ঢাকা নয়, রেলওয়ে সূত্র বলছে তাদের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর নাগাদ পদ্মা রেল লিঙ্কে যুক্ত হবে খুলনা বিভাগের 2 বন্দর বেনাপোল ও মংলা। ফলে রাজধানীর সাথে পণ্য আনা নেওয়া যেমন সহজ হবে, তেমনি এই 2 বন্দর দিয়ে আমদানি রফতানিও বাড়বে, যা ভূমিকা রাখবে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পদ্মা সেতু দিয়ে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে প্রায় 46 কোটি টাকা বেশি আয় হয়েছে। প্রথম বছর আয় হয় 801 কোটি টাকারও বেশি, আর দ্বিতীয় বছরে টোল আসে 847 কোটি। সেতু কর্তৃপক্ষ বলছে বিড়ম্বনাহীন যাতায়াতের কারণে সুফল পাচ্ছে মানুষ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু দিয়ে 2 বছরে 1,27 লাখের বেশি যান চলাচলে রাজস্ব এসেছে প্রায় 1649 কোটি টাকা। সেতু দিয়ে প্রতিদিন গড়ে 19,000-এরও বেশি যান পারাপার হয়েছে। প্রতিদিনের গড় টোল আদায় 2,32 লাখ টাকার বেশি। যাতায়াতকারীরা জানান, সময় ও অর্থ সাশ্রয় হয় পদ্মা সেতু ব্যবহার বেড়েছে। দক্ষিণে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা থাকায় দেশের অর্থনীতির চাকাও ঘুরছে দ্রুত। দক্ষিণ অঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে যে কোনো একটা কাজের জন্য যদি আসি, অফিসিয়াল কাজের জন্য, এটা একদিনের মধ্যে করে আমি ফিরতে পারতেছি। ফেরিতে যে বসে থাকার যে টাইমটা, এই টাইমটা এখানে সেভ হচ্ছে। সেতু কর্তৃপক্ষ বলছে বিড়ম্বনাহীন যাতায়াতের কারণেই সুফল পাচ্ছে মানুষ। 2 বছরের জন্য পদ্মা সেতু করা হয়নি, আসলে এটির লংজিবিলিটি রয়েছে। মূল্যায়নটা আপনারাই করবেন, আমরা আমাদের কাজটা করে যেতে চাই, আমরা চেষ্টা করতে চাই আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। পর্যায়ক্রমে সেবার পরিধি আরও বাড়বে বলে জানান সেতু সচিব। প্রথম বছরের চেয়ে 12,79,183টি যান বেশি পারাপার হয়েছে। তাই প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে 45,87,63,900 টাকা বেশি টোল আদায় হয়েছে। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। এবার আলোচনায় পুঁজিবাজারে প্লেসমেন্ট শেয়ার কারসাজি জড়িত খোদ ডিএসসি পরিচালক সহ সরকারি কর্মকর্তারাই চরম আস্থাহীনতার বিনিয়োগকারী, শক্ত পদক্ষেপ বিকল্প দেখছেন না বিশ্লেষক। খুলনায় অনুমোদনবিহীন বিকল্প কলকারখানার ধোঁয়ায় এবং ছায়ে অতিষ্ঠ জনজীবন। শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছেন অ্যাজমা, চোখের সমস্যার মতো নানান রোগে। দিন কিংবা রাত দরজা জানালা আটকে বসবাস করতে হচ্ছে এসব এলাকার কয়েক হাজার বাসিন্দাকে। বারবার তাগাদা দিয়েও বন্ধ হয়নি অবৈধ কারখানা। আর গদবাধা আশ্বাস দ্রুত ব্যবস্থা নেয়ার পরিবেশ অধিদপ্তরের। আব্দুল হাকিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট।
রাইস মিলের চিমনি থেকে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। পাশের আরেকটি মিল থেকে উড়ে আসছে তুষ, কুড়া ও ছায়ের কণা। এর প্রভাবে পুরো এলাকায় কালো ছায়ের রাজত্ব। নগরীর জনবহুল এলাকা ৩১ নম্বর ওয়ার্ডে ক্রমান্বয়ে গড়ে উঠেছে অনুমোদনহীন বিভিন্ন কলকারখানা, যেসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে কালো ছাই। এতে শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চোখের সমস্যা সহ নানা রোগে। দিন কিংবা রাত দরজা জানলা আটকে বসবাস করতে হচ্ছে এসব এলাকার কয়েক হাজার মানুষকে। ঘরের ভেতর ছাই প্রবেশ করে আসবাবপত্র, মেঝে, পোশাক, খাবার সহ বিভিন্ন মালামাল নষ্ট হচ্ছে। বিভিন্ন দফতরে বারবার তাগাদা দিয়েও মেলেনি সুফল। বলা হয়ে থাকে বিশুদ্ধ বায়ু পরিবেশের আত্মা, সেই আত্মাই যখন দূষিত তখন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগটা কই। বর্তমানে খুলনা নগরীর লবণচড়া এলাকার বাতাসে উড়ে বেড়াচ্ছে বিষ। সেই বিষের উৎস এ অঞ্চলের কলকারখানা। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করায় কালো বিষে নাকাল জনজীবন। সবাই চিন্তা ভাবনা করতেছি যে সবাই স্বেচ্ছায় বাড়িঘর বিসর্জন দিয়ে চলে যাবে, কারণ একটা গর্ভবতী মা, তার কোনো নিরাপত্তা নাই। একটা নবজাতক শিশু, তার কোনো নিরাপত্তা নাই। সে জন্ম থেকে শুরু থেকেই তার শ্বাসকষ্ট। চোখ পুরো এখন বলতে গেলে ব্লক, এবং ভিতরে ছাই আছে, এখনো বাইরেও করতে পারিনি। ছাইগুলো বড় থেকে একদম ক্ষুদ্র আকারে এমনভাবে উড়িয়ে দেয় সমস্ত বাতাসে যে আমরা জালনা দরজা সব বন্ধ করে রাখি। আমরা অতিষ্ঠ হয়ে গেছে ছাইয়ের জন্য। খাবার ভিতরে আমরা ছাই খাচ্ছি, কি করে আমরা বাঁচবো মানুষ? মিল মালিকালারা আরো বলে কি যে আপনারা যান যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় যান। আর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব জেনেও মিল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। ধোঁয়া বের হয়, কিন্তু যেটুক আংশিক সীমিত অল্প কিছু। পরিবেশের সমস্যা, সকালে পানি মারা হয়েছে, এখন আবার পানি মারা হচ্ছে, এজন্য যাতে না ওড়ে সে ব্যবস্থা আমার প্রতিদিনই করা হয়। সংশ্লিষ্ট দফতরের উদাসীনতায় পরিবেশ বিপর্যয়ের কথা বলছেন পরিবেশবাদীরা। কর্তৃপক্ষের একদিকে যেমন উদাসীনতা, অন্যদিকে হচ্ছে যারা এই উদ্যোক্তা তাদের যেমন স্বেচ্ছাচারিতা বা উদাসীনতা, এগুলোর কারণে হচ্ছে এলাকার মানুষ একরকম বলা চলে যে জিম্মি হয়ে গেছে। আর দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অতি শীঘ্র ওই জায়গায় যাব, যে যদি তাদের এরকম কোনো ব্যবস্থাপনা না নেওয়া হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে অনুমোদনহীন প্রায় ২০টি কারখানা রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। নির্মাণের ৫ বছরেই বিপজ্জনক হয়ে পড়েছে সাতক্ষীরার বাইপাস সড়ক। বেশিরভাগ জায়গায় মাটি দেবে গেছে, প্রায় ঘটছে দুর্ঘটনা, এমনকি ঘটছে প্রাণহানিও। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে ভোমরা বন্দর ব্যবহার করে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চালককে দুষছে সড়ক বিভাগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য এবং আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে রিপোর্ট। দেবে গেছে সড়কের দুই পাশ, কোথাও কোথাও উঠে গেছে কার্পেটিং। ২০১৯ সালের ১৬ অক্টোবর উদ্বোধন করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে বিনের পোঁতা বিসিক শিল্পনগরী পর্যন্ত বাইপাস মহাসড়ক। ৫ বছরের মধ্যে সড়কটি হয়ে উঠেছে জেলাবাসীর চিন্তার কারণ। এলাকাবাসী জানায় ১২.৩ কিলোমিটার সড়কের বেশিরভাগ জায়গায় দেবে গেছে মাটি, প্রায় ঘটছে দুর্ঘটনা, এমনকি ঘটছে প্রাণহানিও। উঁচু নিচুর কারণে মোটরসাইকেল আসে আর অ্যাক্সিডেন্ট করে। বাইপাস মহাসড়ক এখন মৃত্যুজনক হয়ে গেছে। একাধিক লোক এখানে অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়, অনেকে মারাও যায়। রাস্তা যদি ঠিক না করে তাহলে তো ঝামেলা। প্রশাসনের কাছে আমরা কামনা করতেছি। তবে ভোমরা বন্দর ব্যবহারকারী অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচলকে দুষছে সড়ক বিভাগ। নির্মাণাধীন ওয়েট স্কেলের কাজ শেষ হলে সংকট সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ওভারলোডের কারণে। ওয়েট স্কেল অলরেডি প্রায় 60%-এর উপরে কাজ সম্পন্ন হয়েছে। এটা যদি যথাযথভাবে কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই লোড কন্ট্রোল করতে পারবো। সড়ক বিভাগের তথ্য মতে সাতক্ষীরার বাইপাস সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯০,৪১,২১,০০০ টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কাপ্তান বাজারে ডিমের দামে কারসাজি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ডিমের বাজার। মাসখানেক ধরে রাজধানীর খুচরা বাজারে ফার্মের ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। বুধবার ডিমের বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাপ্তান বাজারে চালানো বিশেষ অভিযানে প্রমাণ মেলে ব্যবসায়ীদের কারসাজির। কারণ আমি তো মোবাইলে ডিমটা কিনছি, আমি তো জানি রেটটা কি। উনি যে রিসিটের রেটটা উঠে না সেটা আমিও জানি না। ৫ জন দিছে, 2 জনের থেকে তো মালটা কিনছিলাম। ১২,৬০০ ডিম নামাইছি, জরিমানা দিয়েছি ১০,০০০।
1 লাখ ডিম বেচতে লাভ হয় না 12,600 টাকা। এ সময় অভিযানের খবর পেয়ে দোকান ফেলে পালিয়ে যান অধিকাংশ বিক্রেতা। ভোক্তা অধিকার জানায়, ব্যবসায়ীদের কারসাজিতে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ক্রয়ের ক্যাশ মেমোতে সেখানে মূল্য লেখা নেই, তাহলে কী দামে ক্রয় করছেন, উনি কী পরিমাণ লাভ করছেন সেটাও আমরা অন্ধকারের ভিতর থাকছি। মূল্য তালিকায় যেটি লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন এখানে। এই অনিয়মগুলোর কারণেও মূলত ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। অভিযানে সঠিক রসিদ ও মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাড়তি উৎপাদন সত্ত্বেও সংরক্ষণের অভাবে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে বাজারের সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায়। এরই মধ্যে আমরা ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটার সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। জুলাই মাসেই আমরা চেষ্টা করব সেই চুক্তিটাকে সই করতে, তাহলে মিয়ানমার থেকেও আমরা কিছু জিনিস, পেঁয়াজ, ডাল, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও কিন্তু আমরা আনতে পারবো। ভোর থেকে সরগরম হয়ে ওঠে কিশোরগঞ্জের বালিখোলা মাছের বাজার। ধনু নদীর তীরের এই পাইকারি বাজারে কিশোরগঞ্জ ছাড়াও নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরের মাছ বিক্রি হয়। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন মাছ কিনতে। নূর মোহাম্মদের তথ্য ও শফিকুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরব কিশোরগঞ্জের বালিখোলা পাইকারি মাছের বাজার। কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন হাওরের মাছ আসে এখানে। পাইকারি এই বাজারে পাওয়া যাচ্ছে রুই, কাতলা, বোয়াল, আইড়, পাবদা ও চিংড়ি সহ নানা জাতের মাছ। তবে এখন হাওরে পানি বেশি থাকায় বড় মাছের সরবরাহ কিছুটা কম। বাজারে বোয়াল 600 থেকে 800 টাকা, রুই 550, কাতলা 500, চিংড়ি 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আড়তদারদের মাধ্যমে এখানকার মাছ চলে যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। বর্ষা মৌসুম, এই জালে মাছ ধরা পড়ে কম বিদায় মাছের দামটা বেশি, অতিরিক্ত বেশি। হোসেনপুর, গফরগাঁও এগুলো বিভিন্ন জায়গায় লইয়ে বিক্রি করি আর কি। চিংড়ি, এরপরে হচ্ছে আপনার বোয়ালের পোয়ানা, এরপরে হচ্ছে আপনার চেলা, লাটি, টাকি মাছ, সব জাতের মাছ মোটামুটি মানে বাজারে আসা যাওয়া। পাইকারি বাজারে প্রতিদিন কোটি টাকার মাছ বেচা কেনা হয়। সামারচর, দিরাই, ইতনা, মিঠামন, অষ্টগ্রাম, বিভিন্ন জায়গা থেকে মাছ আছে। এটা একটা সুস্বাদু মাছ, মিঠা পানির মাছ, অত্যন্ত ভালো। প্রায় 150 বছরের পুরনো এই মাছের বাজারে প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত চলে মাছ বেচা কেনা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ঘূর্ণিঝড় রেমালে কেড়ে নিয়েছে জাল নৌকা সহ জেলেদের মাথা গোজার ঠাঁই। অন্যদিকে সুন্দরবনে মাছ ধরায় চলছে 3 মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন বাগেরহাটের উপকূলবর্তী মোংলা উপজেলার অন্তত 30,000 জেলে। সংকট মোকাবেলায় সরকারি সহায়তায় দাবি ক্ষতিগ্রস্তদের, আর প্রণোদনার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। গত 26 মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের মোংলা উপকূলের জেলেদের জাল নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম। বিধ্বস্ত হয় ঘরবাড়ি। এখনও অনেক জেলে অস্থায়ী ঘর তুলে কোনো রকম বসবাস করছেন। এরই মধ্যে শুরু হয়েছে সুন্দরবনে মাছ ধরার ওপর 3 মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার অন্তত 30,000 জেলে। একদিকে ঘূর্ণিঝড়ের আঘাত, অন্যদিকে বন্ধ উপার্জন। নিবন্ধিত 1/3 জেলে সরকারি খাদ্য সহায়তা পেলেও বাকিরা অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহায়তার দাবি তাদের। 10-15 জেলে আছে, সব বেকার অবস্থায় আছে। 2 দিনে 3 দিনে একদিন খাইতে আছে, এখন তো 2 একটু না খাইবে, দিন দুধ কাটাইতে যাবে সবাই। এই অনেক কিছু আছে কিন্তু আমরা পাইনি, আমাদের দেয় না, নাম নেয় না, তা আমরা কি করব? আর নদীতেও মাছ নাই, দাঁড়ানোর জন্য নাই, আমরা কিভাবে? 3 দিনও না খেয়েছিলাম আমরা ঝড়ের পরে। ভাঙিছিল কি হয়েছে, কি পরিস্থিতি, কোনো নদীতে কিছু নাই, মাছ নাই, কোনো কিছু নেই, মানুষ অসহায় পরে দিন যাপন করতে। সুন্দরবনে মাছ মারতে যাইতে পারতেছি না,
এই নিয়ে সব মিলে আমরা খুব অসহায় আছি। অনিবন্ধিত ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলেদের তথ্য সংগ্রহ করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। প্রাথমিকভাবে উপজেলা থেকেও যে তালিকা তৈরি করা হয়েছে ঘর দেওয়ার বিষয়ে, যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেগুলোকেই আমরা এবার গুরুত্ব দেব বেশি, যেন আমাদের এই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। চালটা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আমার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে, তারা এখনই দিবে। ঈদের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ঈদের আগে যেহেতু ঈদ উপহার হিসেবে 10 কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল, এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মোংলা। খাগড়াছড়ির শহরতলির দক্ষিণ খবংপুরিয়া ইয়াংস্টার ক্লাব মাঠে ভোর হতে না হতে ভরে ওঠে কৃষক কৃষানীদের উৎপাদিত সবজির সমারোহে। এই খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। জিতেন, আমি যেখানে অবস্থান করছি এটি কোনো সরকারি স্বীকৃত হাট বা বাজার নয়, এটি একটি গ্রামীণ হাট বাজার। খাগড়াছড়ি পৌর শহরতলির প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে দক্ষিণ খবংপুরিয়া এলাকায় ইয়ংস্টার ক্লাব মাঠে এই বাজারটি হয়ে থাকে। দূর দূরান্ত থেকে পাহাড়ে উৎপাদিত ফ্রেশ সবজি এখানকার কৃষক কিষানীরা বাজারে নিয়ে আসে। তারা চেঙ্গি নদী পার হয়ে ভোর হতে না হতেই তাদের উৎপাদিত বিভিন্ন শাকসবজি ফলমূল তারা বিক্রি করার জন্য নিয়ে আসে। এখানে সকালবেলা ক্রেতার সংখ্যাও অনেক, বিশেষ করে মহিলা ক্রেতাদের সংখ্যা অনেক। মহিলারা এখানে বাজার করে থাকে। তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে। কৃষক কিষানীরা তাদের উৎপাদিত সবজিগুলো বাজারে না গিয়ে এখানে সরাসরি নিয়ে আসে। এখানে একটু কম দামেও সবজি পাওয়া যায়। সবজির ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি কলা, মরিচ, বিভিন্ন ধরনের উৎপাদিত শাক, তারপরে আম, কাঁঠাল, কলার ছড়ি সহ বিভিন্ন উৎপাদিত ফলমূল এই হাটে বিক্রি হয়ে থাকে। এখানের অধিকাংশ ক্রেতাই হচ্ছে পাহাড়ি নরনারীরা। তারা এইখান থেকে বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সকাল 6টা না বাজতেই বিভিন্ন কিষানীরা চেঙ্গি নদী পার হয়ে এখানে তাদের উৎপাদিত জুমের ফসল, বিশেষ করে জুমের ফসল তারা এখানে বিক্রির জন্য নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি এই বাজারে পুরুষের থেকে নারী ক্রেতার সংখ্যাই বেশি। এটা একটা মূলত একটি গ্রাম দক্ষিণ খবংপুরিয়া। দক্ষিণ খবংপুরিয়ার একটা ঐতিহ্যবাহী ক্লাব আছে ইয়ংস্টার ক্লাব। এই ক্লাব মাঠেই এখানে বাজার বসে। না গিয়ে তারা এখানে বিক্রি করতে প্রচুর কৃষক কিষানীরা তাদের উৎপাদিত ফসলগুলো বিক্রি করে। এখানে কোনো পাইকারি ব্যবসায়ী নেই। এখানে কৃষকদের ফ্রেশ উৎপাদিত সবজিগুলোই এখানে বিক্রি করে থাকে। বিভিন্ন ক্রেতারা যারা সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হয় তারাই মূলত এই বাজারে ক্রয় করার জন্য তারা এখানে আসে। বিশেষ করে ঘরের গৃহবধূরা তাদের প্রয়োজনীয় সবজি ফলমূল তারা এখান থেকে ক্রয় করে। বিভিন্ন বিক্রেতারা জানিয়েছে এখানে তারা বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেননা বাজারে নিয়ে গিয়ে পাইকারদের বিভিন্ন দর কষাকষি এখানে করতে হয় না। ক্রেতারাও তারা তাদের পছন্দ মতো অল্প দামে এখান থেকে জিনিসপত্র ক্রয় করে। বাজারের তুলনায় এই গ্রামীণ হাটে হয় না। ক্রেতারাও তারা তাদের পছন্দ মতো অল্প দামে এখান থেকে জিনিসপত্র ক্রয় করে। বাজারের তুলনায় এই গ্রামীণ হাটে জিনিসপত্র সস্তা। এখানকার উৎপাদিত যে সমস্ত জমির ফসলগুলো আছে মূলত সবগুলোই এখানে পাওয়া যায়। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর খাবার, পাহাড়ি জনগোষ্ঠীর যে খাবারগুলো আছে এই খাবারগুলোই এখানে তারা পায়। এবং এই বাজারে প্রতিদিন সকালে 50,000 থেকে 1 লক্ষ টাকা এখানে বেচা বিক্রি হয়। এ ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে।
কারসাজি আর বেআইনিভাবে শেয়ার লেনদেন যেন ওপেন সিক্রেট পুঁজিবাজারে, আর তাতে জড়িত খোদ ডিএসসি পরিচালক সহ সরকারি কর্মকর্তারাই। দুর্বল কোম্পানিগুলোকে ব্যবহার করে প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। বিনিময়ে সর্বশান্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। অজানা কারণে ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে রাঘব বোয়ালরা, যা শেয়ার বাজারকে ঘুরে দাঁড়াতে দিচ্ছে না বলে মত বিশ্লেষকদের। আলতাফ হোসাইনের রিপোর্ট। যেখানে বিনিয়োগকারীদের অর্থের সুরক্ষা নেই, সেখানে আবার কারসাজি করে অসাধুরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, আর তাতে জড়িত সরকারি কর্মকর্তারাই, যা দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেট দেশের পুঁজিবাজারে। সম্প্রতি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও ডিএসসি পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদের শেয়ার কারসাজির ঘটনা সামনে আসার পর বিষয়টি যেন খোলাসা হলো আরও। বিনিয়োগকারীদের অভিযোগ, প্লেসমেন্ট শেয়ার লেনদেন জিয়ে রেখে কারসাজির সুযোগ নিচ্ছে প্রভাবশালীরা। প্লেসমেন্টটা ক্যান্সেল করা উচিত। প্লেসমেন্ট দেয়ার শুড নট হ্যাভ এনি প্লেসমেন্ট। উই আর টু মাচ সাফারিং। আমাদের একদম বাড়ি ঘর ধন সম্পদ সব শেষ। প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে অনেক ধরনের কারসাজি হচ্ছে। অভিযোগ উঠেছে ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমান প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা, আর বেআইনিভাবে ডিএসসির পরিচালক লেনদেন করেছেন 13 কোটি 15 লাখ টাকার শেয়ার। বিশ্লেষকরা বলছেন, এমন আরও অনেক ঘটনাই শেয়ার বাজারকে নিয়ে গেছে বিনিয়োগকারীদের আস্থাহীনতার চরম পর্যায়ে। এটা তাদের স্বার্থে আঘাত লাগছে, তাদের চক্রের মধ্যে ঝামেলা হয়েছে, তাই বিষয়গুলো আসছে। অন্য কোনো চক্র আবার অন্য কোনো ফর্মে চলছে। এখন এগুলো নিয়ে আলোচনা সমালোচনা, যে যার মতো করে টাইম পাস করা, বাট এতে তো আদৌ বাজারে কিছু হবে না। বাজারকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে গেলে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। 2010 সালে বড় ধসের আগে রমরমা বাণিজ্য গড়ে ওঠে প্লেসমেন্ট শেয়ারের। পরে আইন করে তার লাগাম টানতে চাইলেও এখনও থামেনি সেই কারসাজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কদিন থমকে থাকার পর নওগাঁর পাইকারি মোকামে আবারও বেড়েছে চালের দর। বস্তা প্রতি 120 থেকে 150 টাকা করে বাড়িয়েছেন মিলাররা। এতে খুচরা বাজারে কেজিতে সব ধরনের চালের দর বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা অধিক মুনাফার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আর ঈদে মিল বন্ধ থাকায় চালের এই বাড়তি দর বলছেন মিলাররা। এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। কোরবানি ঈদের আগে স্বর্ণা জাতের চাল 50 টাকা কেজিতে বিক্রি হয়েছিল নওগাঁর বাজারে। সেই চাল এক সপ্তাহ পর কেজি প্রতি 3 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। গেল 2 সপ্তাহ কিছুটা সহনীয় থাকার পর সব ধরনের চালের দর চলতি সপ্তাহে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। চালের বাড়তি এ দরে ওলটপালট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের আয় ব্যয়ের হিসাবের খাতা। জিনিস কিনতে গেলে নিয়ন্ত্রণ ছাড়া যাচ্ছে। আমরা একটা জিনিস ধরেন 10 টাকা ইনকাম করে কিনতে যায় 20 টাকা দিয়েও কুলাতে পারছি না। ব্যয় বেশি হচ্ছে, জিনিসের দাম বেশি, খরচ সংসার চালানো অসুবিধা হয়ে যাচ্ছে। সরকারের এই ব্যাপারটা দেখা উচিত যে সাধারণ জনগণ যেন একটা সহনীয় পর্যায়ে কিনে খেতে পারে। আসলে মানুষের তো আয় বাড়ে নাই। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি মোকামে বস্তাপ্রতি চালের দর বাড়ানো হয়েছে মনপ্রতি 150 থেকে 180 টাকা পর্যন্ত। এতে প্রভাব পড়েছে খুচরা বাজারে। প্রত্যেকটা চালের দাম 2 থেকে 3 টাকা বাড়তি এবং ক্রেতা নাই, বাজারে কোনো ক্রেতা নাই। ক্রেতা সংকটে আমরা একেবারে নিস্তেজ মেরে যাচ্ছি। তবে মিল মালিক সমিতির দাবি, ঈদে মিল বন্ধ থাকায় চাল উৎপাদন কম হয়েছে, এতে প্রভাব পড়েছে বাজারে। কুরবানির কারণে কিছু গৃহস্থ ধান বিক্রি করেছে, কুরবানির যা প্রয়োজন করার পরে তারা কিন্তু ধান আর বিক্রি করে নাই। ধানের বাজারে কিন্তু প্রকারভেদে চিকন ধান 70-80 টাকা কিন্তু মনে বাড়ছে, তাহলে চালেও কিন্তু মোটামুটি 60-70 বা 100 টাকা বেড়ে যাওয়ার কথা। চলতি মৌসুমে জেলায় 12.5 লাখ মেট্রিক টন ধান থেকে 8,60,000 মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদেরকে হয়রানির প্রতিবাদে জেলার কাস্টমস এক্সাইজ ভ্যাট উপকর কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ তোলেন, ভ্যাট এবং করের নামে কাস্টমস উপকর কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ গভীর রাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেন, মোট অঙ্কের চাঁদা দাবি করেন। এই জন্য দ্রুতই তাকে অপসারণের দাবি করেন আন্দোলনকারীরা। গত 24 জুন নাওমি হোটেল কর্তৃপক্ষের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মালিক রাশেদুল হক বাদী হয়ে আদালতে মামলা করেন। তবে আইনিভাবেই অভিযান চালানো হয় বলে জানান উপকর কমিশনার। রাত্রে 12টার সময় আমাদের
নবী হোটেলে এসে আক্রমণ করেছে এবং সে 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। সর্বমহলের ব্যবসায়ীর উপরে ওনার একটা অত্যাচার চালিয়ে যাচ্ছে। ব্যবসায়িক বৃন্দ আমরা ঐক্যমত হয়েছি, এই অন্ধকে অপসারণের দাবি জানাচ্ছি। রাতের বেলা ব্যবসা করা গেলে মূল্য সংযোজন কর আইনে রাতের বেলায় তার ব্যবসার সেবা সরবরাহ করছেন সেটা যদি মূসক ফাঁকি দিয়ে করেন তাহলে আমি তার প্রতিষ্ঠানে সরজমিন পরিদর্শন করতে পারবো। এটা হচ্ছে আইনি এখতিয়ার আমার। জয়পুরহাট শহরের একটি কওমি হাফেজিয়া বালিকা মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আজিজুল হকের বিরুদ্ধে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকালে শহরের 0.5 মোড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে মেয়েটিকে নিয়ে আজিজুল হক তার বাগান বাড়ি পরিষ্কার করতে যান। সেখানে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটিকে ভয়ে কাউকে ঘটনাটি জানায়নি। ঈদের ছুটি শেষে অন্য শিক্ষার্থীরা মাদ্রাসায় আসার পর মেয়েটি তাদের কাছে ঘটনা খুলে বলে। এরপর মেয়েটি তার 2 সহপাঠীকে নিয়ে মাদ্রাসা থেকে পালিয়ে থানায় এসে পুলিশকে জানায়। তাৎক্ষণিকভাবে আজিজুল হককে আটক করা হয়। পরে মেয়েটির বাবা মামলা করার পর তাকে গ্রেফতার দেখানো হয়। যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানালেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে 4 তলা অস্ত্রাগার ভবন, 6 তলা মাল্টিপারপাস ভবন ও বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে সন্ত্রাস জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করা শুরু করেছি। কাউকে কোনো অনৈতিক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ পুলিশ সবসময় জিরো টলারেন্সের নীতি অনুসরণ করে এবং সেটা অব্যাহত আছে। এমপি আনার হত্যা মামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা এমপি আনার হত্যার পেছনে ইন্ধনদাতাদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। গত 12ই মে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে যান। পরদিন 13 মে কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসে 22 মে। নীলফামারীতে তিস্তা ক্যানেলের সংস্কার করতে গিয়ে বোমার সদৃশ বস্তু পাওয়া গেছে। বুধবার সকালে কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ড তিস্তা ক্যানেলের সংস্কার কাজ করছিল। এ সময় একটি গর্তে মাইন সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে। স্বাধীনতা যুদ্ধের সময় এটিকে এখানে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভারতের মহারাষ্ট্রের নাসিক অঞ্চলে পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ফলে কুয়া খননের কাজ শুরু করেছে স্থানীয়রা। এই উদ্যোগের জন্য বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীর কাছ থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন পান করার মতো পর্যাপ্ত পানি না থাকায় বাধ্য হয়ে কুয়া খুঁড়ছেন তারা। এ সময়টাতে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড খরার কারণে পানি সংকট দেখা দেয়। তবে পশ্চিম নাসিক অঞ্চলটি অন্যান্য অঞ্চলের থেকে বেশি তাপপ্রবাহের শিকার হওয়ায় পানির সমস্যা এখানেই বেশি থাকে। ভারতের পার্লামেন্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়েছেন লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। শপথ নেয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান দেন তিনি। এই ঘটনায় ভারত জুড়ে চলছে আলোচনা সমালোচনা। দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী জানান, ভারতীয় কোনো সংসদ সদস্য পার্লামেন্টে দাঁড়িয়ে অন্য দেশের প্রশংসা করে স্লোগান তোলার বিষয়ে আইন কি বলে তা খতিয়ে দেখা হবে। জয় তেলেঙ্গানা, জয় ফলস্তিন, তাকবীর, আল্লাহু আকবার। ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে এভাবে ফিলিস্তিনের নাম নিয়ে জয়ধ্বনি দিলেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
মঙ্গলবার লোকসভার সদস্য হিসেবে শপথ নেন আসাদুদ্দিন ওয়াইসি। নিজের রাজ্য তেলেঙ্গানা ও BR আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দ্রাবাদ আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত ওয়াইসি শপথ নেওয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান তোলেন। তার এমন বক্তব্য নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্যের বিষয়ে অবগত আছেন বলে জানান ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ফিলিস্তিনের পক্ষে ধ্বনি দেয়ায় কয়েকজন সংসদ সদস্যের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন বলেও নিশ্চিত করেছেন। কিরেন আরও বলেন, ফিলিস্তিন বা অন্য কোনো দেশের সঙ্গে ভারতের শত্রুতা নেই, তবে পার্লামেন্টে শপথ নেওয়ার সময় কোনো সদস্যের পক্ষে অন্য দেশের প্রশংসা করে স্লোগান তোলা সমীচীন কিনা সেই প্রশ্ন রাখেন তিনি। এ বিষয়ে পার্লামেন্টের বিধান কি বলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান কিরেন। যদিও লোকসভা থেকে বেরিয়ে এসে ওয়াইসি বলেন, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার মধ্যে কোনো ভুল নেই। তিনি বলেন, পার্লামেন্টের অন্য সদস্যরাও নানা কথা বলছেন। ফিলিস্তিনের প্রসঙ্গ কেন বললেন জানতে চাইলে তিনি জানান, তারা নিপীড়িত মানুষ, তাই তাদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আদালত চত্বর থেকে আবারও গ্রেফতার হলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার মদ নীতি কেলেঙ্কারি মামলায় রাজধানীর ব্রাউজ এভিনিউয়ের আদালতের চত্বর থেকে তাকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI। কেজরিওয়ালের দল আম আদমি পার্টির অভিযোগ, CBI পক্ষপাতমূলক ভাবে তাকে গ্রেফতার করেছে। এর আগে গত বৃহস্পতিবার দিল্লির এক আদালত কেজরিওয়ালকে জামিন দিয়েছিলেন, তবে মঙ্গলবার হাইকোর্ট কেজরিওয়ালের জামিন বাতিল করে লিখিত আদেশ জারি করেন। একই মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED মার্চে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল। তারপর থেকে কারাগারে আছেন তিনি। আজ থেকে জার্মানিতে কার্যকর হচ্ছে নতুন নাগরিকত্ব আইন। সংস্কারের মাধ্যমে আরও বেশি অভিবাসী বান্ধব করা হয়েছে বলছেন দেশটিতে বাস করা প্রবাসীরা। দেশটিতে অভিবাসন সহজ করতে নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ রাখা সহ 3 থেকে 5 বছরের মধ্যে দেশটির পাসপোর্ট দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে শলস সরকারের এই আইনের বিরোধিতায় সরব দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল AfD'র। আইনটি নিয়ে জার্মানিতে বসবাসরত প্রবাসীদের ভাবনার কথা জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। গেল বছরের আগস্ট মাসে জার্মানিতে বসবাসরত প্রবাসীদের জন্য প্রচলিত বিদ্যমান অভিবাসন আইনের জটিল বিষয়গুলো সংস্কার ও আরও সহজ করার সিদ্ধান্ত নেয় শলস প্রশাসন। অভিবাসীদের মূল জনগোষ্ঠী ও সমাজের অংশীজন করতে নতুন নাগরিকত্ব আইনে অনুমোদন দিয়েছিল জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে আইনটির কার্যকর শুরু হবে। গেল বছরের 23 আগস্ট মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়, এখন থেকে দেশটির অভিবাসীরা 8 বছরের পরিবর্তে মাত্র 5 বছরের মধ্যেই জার্মান নাগরিক হতে আবেদন করতে পারেন। তবে উচ্চশিক্ষিত এবং জার্মান ভাষা জানাদের ক্ষেত্রে আরও কম সময়ে মিলতে পারে পাসপোর্ট এবং দ্বৈত নাগরিকত্ব। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আইনটি মঙ্গল বয়ে আনবে এমন বিশ্বাস প্রবাসীদের। আগে যেমন 8 বছরের ভিতরে যেমন জার্মান পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে হবে, সেখানে 8 বছরের জায়গায় 5 বছর করছে, এবং যারা হায়ার এডুকেটেড আছে তারা 3 বছরের মাধ্যমে এখন জার্মান পাসপোর্ট আবেদন করতে পারবে। আমার বাবা মা বাংলাদেশি, এইটা বাংলাদেশিদের জন্য খুবই ভালো হবে। বড় একটা সুযোগ, যারা অনেক দিন এখানে আছে, অনেক জটিলতার কারণে বা পুরনো আইন জটিলতার কারণে পায় নাই, এখন ইজিলি সবাই পাবে। নতুন আইনে দেশটিতে নিয়মিত কর পরিশোধ সহ বৈধভাবে বসবাস, জার্মান ভাষায় পারদর্শিতার পাশাপাশি যে কোনো বিষয়ে কর্মদক্ষতাকে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনায় নেবে দেশটির অভিবাসন দপ্তর। যারা রাজনৈতিক আশ্রয় আছে, যারা সরকারি সহযোগিতায় আছে, যারা ভাষার ব্যাপার আছে, একটা লেভেল আছে অন আইনস বলে, যেটা ওইটা নাই, আইনবুর্গরং টেস্ট আছে, এইটা নাই, এই সমস্ত কারণে তারা আবেদন করতে পারবে না। অভিবাসন আইনটির কার্যকর করার প্রসঙ্গে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার বলেন, এই আইনটি অভিবাসীদের সম্ভাবনার দুয়ার খুলে দেবে, তবে যারা জার্মানির মূল্যবোধকে সম্মান দেখাবে না তাদের নাগরিকত্ব দেয়া হবে না। দেশটির পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলগুলোর আহ্বান উপেক্ষা করে প্রণয়ন করা নতুন নাগরিকত্ব আইনে আরও বলা হয়, জার্মানির সাধারণ জনগণ ও সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড, ইহুদি বিদ্বেষ সহ সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী কোনো কাজে জড়ানো অভিবাসীরা নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন না। বিদেশিদের জন্য জার্মানিতে নাগরিকত্ব আইনটি সহজ, সাবলীল, একই সাথে আধুনিকায়ন করার শলস প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও AfD'র মতো কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলো বলছে এই আইনটি অগ্রহণযোগ্য।
কোনোরকম বাজ বিচার ছাড়াই বিদেশিদের নাগরিকত্ব দিলে জার্মানির সমাজ সংস্কৃতি একই সাথে মূল্যবোধ চরম ক্ষতির মুখে পড়তে পারে বলে মত ডানপন্থী রক্ষণশীল দলগুলোর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের শুলে চড়ানো হলেও পার পেয়ে যাচ্ছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই লঙ্কান কোচ দ্বিতীয় দফা টাইগারদের দায়িত্ব নেওয়ার পর একের পর এক ব্যর্থতায় মাইল ফলক স্পর্শ করে যাচ্ছে টিম বাংলাদেশ। গেল ১.৫ বছরে তার অধীনে খেলা ১ এশিয়া কাপ এবং ২টো বিশ্বকাপের সবগুলোতে ব্যর্থ লাল সবুজ। পছন্দের ফরম্যাট ওয়ানডে ক্রিকেটেও ছন্ন ছাড়া বাংলাদেশ। দ্য কিউরিয়াস কেস অব চন্ডিকা হাথুরুসিংহে। টাইগার ক্রিকেটে যিনি অভিশাপ নাকি আশীর্বাদ, সে আলোচনা তর্ক সাপেক্ষ। রাসেল ডমিঙ্গোকে সরিয়ে গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব তুলে দেয়া হয় এই লঙ্কানের কাছে। তবে প্রত্যাবর্তনটা উপভোগ করছেন না হাতুরো। শেষ ১.৫ বছরে তার অধীনে বাংলাদেশের খেলা ৩ টুর্নামেন্টেই ভরাডুবি। সবশেষ টি-20 বিশ্বকাপ তো আছেই, ভারতের ওয়ানডে বিশ্বকাপে তার কৌশল নীতি বড় প্রশ্নের জন্ম দেয় দেশের ক্রিকেটে। দ্বিতীয় দফায় দায়িত্বে এসে কোচিং স্টাফ নিজের মতো ঢেলে সাজিয়েছেন হাথুরুসিংহে। ২০২৩ বিশ্বকাপ ব্যর্থতার দায় চাপিয়ে তাড়িয়ে দেয়া হয় অ্যালান ডোনাল্ড, জেমি সিডন্সের মতন পরিচিত মুখদের। গুঞ্জন আছে দলে নিজের একচেটিয়া প্রভাব বিস্তারে পছন্দের ব্যক্তিদের নিয়ে কোচিং স্টাফ সাজিয়েছেন এই লঙ্কান। হাতুরুর প্রথম দফায় সাফল্য ছিল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর ১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে টাইগাররা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা অবস্থান কিংবা র্যাঙ্ক টার্নার উইকেটে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়। লঙ্কান কোচ পারফরমেন্সের হিসেবে মধুচন্দ্রিমা কাটালেও অফ দ্য ফিল্ডে সময়টা ভালো ছিল না। সিনিয়র ক্রিকেটার কিংবা দল গোছানোর কাজে সংশ্লিষ্ট সাবেক ক্রিকেটারদের সঙ্গে শীতল সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। ২০১৭তে অদ্ভুতভাবে চাকরি ছাড়ার সময় হাতুরুর বেতন ছিল তৎকালীন ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। তবুও দেশে ফিরে ইস্তফাপত্র জমা দেননি এই লঙ্কান। তার একটা সময় মনে হয়েছে যে দাওয়াত ছিল, আমি দিয়েছি, এখন আর এই দলকে আমার দেওয়ার কিছু নেই, তো আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। হাতুরুর অপেশাদারিত্ব শুধু বিসিবির বেলায় নয়, ভুক্তভোগী তার দেশ শ্রীলঙ্কাও। ২০১৯ বিশ্বকাপে ভরাডুবির পর তাকে বরখাস্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড। এরপর ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে বোর্ডের কাছে $৫ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন চন্ডিকা। টাইগারদের হয়ে প্রথম দফায় বিতর্ক থাকলেও পারফরমেন্স বাঁচিয়ে দেয় হাথুরুসিংহকে। এইবারে বিতর্ক আছে, পারফরমেন্সও যাচ্ছে তাই। ২০২৩-এর জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর পছন্দের ওয়ানডে ফরম্যাটেও রং হারিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা বাদে শেষ ১.৫ বছরে ওয়ানডে সিরিজ জেতেনি হাতুরুর দল। আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে এই লঙ্কানের চাকরি থাকবে কিনা তা নিশ্চিত নয়। তবে দর্শকদের প্রত্যাশা পূরণে টাইগারদের যে অনেক কাজ বাকি, সে কথা বলাই বাহুল্য। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামামুল হক। মূলত ১৫তম ওভারে বলের অতিরিক্ত সুইংয়ের কারণে এমন অভিযোগ তুলেছেন ইনজামাম। এদিকে ভারতের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসির আম্পায়ারদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিকরা। গুরুত্বপূর্ণ ইভেন্ট কিংবা টুর্নামেন্টে আইসিসি থেকে বাড়তি সুবিধা পায় ভারত, এই অভিযোগ একদিনের না। হরহামেশাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাড়তি সুবিধা দেওয়ার দায়ে কাঠগড়ায় তোলা হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। চলতি বিশ্বকাপের কথাই ধরা যাক। গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যেখানে আয়োজক যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হয়েছিল বিভিন্ন দলকে, সেখানে ভ্রমণ ক্লান্তি কমাতে এক ভেন্যুতেই ভারতকে সব ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। আর সুপার 8-এ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সেন্টার উইকেটে অনুশীলন করে নিয়ম ভাঙলেও সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করেনি আইসিসির ম্যাচ অফিসিয়ালরা। এবার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে ভারতীয় বোলারদের বাড়তি সুবিধা দিয়েছে আইসিসি। এই ম্যাচে বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামামুল হক। মূলত অজিদের ব্যাটিং ইনিংসে এক ওভারকেই অভিযোগের তীর বানিয়েছেন সাবেক পাক অধিনায়ক। সেই ওভারে বলে অতিরিক্ত সুইং পাচ্ছিলেন বোলার আর্শদীপ সিং, যা খেলতে বেগ পেতে হচ্ছিল উইকেটে থাকা ট্রাভিস হেডকে। 15তম ওভারে আর্শদীপ রিভার্স সুইং পাচ্ছিল। তুলনামূলক নতুন বল নিয়ে রিভার্স সুইং তিনি একটু আগেই পেয়েছেন না তো।
এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। আম্পায়ারের উচিত ছিল চোখ খোলা রাখা। পাকিস্তানের বোলারের ক্ষেত্রে এমনটা হলে এখন অনেক সমালোচনা হতো। ভারতের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসির আম্পায়ারদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক। কিছু দলের বিপক্ষে আম্পায়ারের চোখ সবসময়ই বন্ধ থাকে। ভারত সেই দলগুলোর একটা। চলতি বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করতে পারেনি পাকিস্তান, হেরেছিল ভারতের কাছেও। সেই হিংসা থেকেই নাকি এমন অভিযোগ তুলছেন ইনজামাম। মন্তব্য ভারতীয় সমর্থকদের। এমন অভিযোগ নিয়ে হাসি ঠাট্টায়ও মেতেছে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শুরু হয়ে গেছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপের 100 দিনের ক্ষণগণনা। ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয় হোম অফ ক্রিকেটে। আর মাত্র 100 দিনের অপেক্ষা। দরজায় কড়া নাড়ছে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিক সূচি, নির্ধারিত হয়েছে ভেন্যুও। এখন শুধু অপেক্ষা ফুরোনোর পালা। আনুষ্ঠানিকভাবে ব্যাটে বলের লড়াইটা মাঠে গড়ানোর অপেক্ষা এবার। একটা রূপালী ট্রফি, আর সেটার জন্য 10টা দলের প্রতিদ্বন্দ্বিতা। কেউ কারো চেয়ে কম নয়। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মতো দলের হাড্ডাহাড্ডি লড়াই। 4 ছক্কার জমজমাট এই আসরকে ঘিরে দলগুলোর তোড়জোড় প্রস্তুতি এখন। হাতে 3 মাস সময় থাকলেও বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। 100 দিনের ক্ষণ গণনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ এক আয়োজন হোম অফ ক্রিকেটে। বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে রূপালী সেই ট্রফিটা নিয়ে হয়ে গেল আনুষ্ঠানিক ফটো সেশনও। কে নেই সেখানে? ক্যাপ্টেন জ্যোতি, জাহানারা, নাহিদা আক্তার। দলের ক্রিকেটাররা তো আছেনই, সঙ্গে উপস্থিত খুদে নারী ক্রিকেটাররাও। সারিবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করা, গায়ে 100 ডেজ টু গো লেখা টি-শার্ট জড়িয়ে হোম অফ ক্রিকেটে একদল সম্ভাবনাময়ীর আগমন। নিজ চোখে বিশ্বকাপের ট্রফিটা কাছ থেকে দেখা, এসবই যেন ভিন্ন এক অনুভূতির অনুজদের কাছে। বিশ্বকাপকে বরণ করে নিতে খুব একটা জাঁকজমক কোনো আয়োজন না হলেও যা হয়েছে তাতেই যেন চোখে মুখে প্রাণোচ্ছলতা ক্রিকেটারদের। ঘরের মাটিতে ক্রিকেটার শর্টার ফরম্যাটের এই বিশ্বকাপ ঘিরে প্রত্যাশার কমতি নেই জ্যোতি পিঙ্কিদের। জ্যোতি, জাহানারাদের স্টেজে আগমনের পর শুরু হয়ে যায় 100 দিনের কাউন্টডাউন। এরপর দলের সদস্যদের উপস্থিতিতে ট্রফি প্রদর্শন, ফটো সেশন সহ শেষ হয় বাকি কার্যক্রম। আগামী 3 অক্টোবর হোম অফ ক্রিকেটে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে উইমেন্স টি-20 বিশ্বকাপ 2024-এর। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় কোমরের উপরে কাঁচা দিয়ে। মানুষজন পড়ে যাইতেছে, আর তো পা ভেঙে আসলো আমার। প্রভাবশালী যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। খাল দখল হয়েছে এই কাল। অল্প বৃষ্টিতেই ডুবছে মিরপুর। প্রভাবশালীদের কাছে অসহায় আত্মসমর্পণ কাউন্সিলরের। দায় এড়ানোর সুযোগ নেই বলছেন নগরবিদরা। গাজীপুরেও মিলল ছাগলকান্দের মতিউরের সাম্রাজ্য। দ্বিতীয় স্ত্রী ও শ্যালকের নামে টঙ্গীতে বিশাল কারখানা, পাশেই দেয়াল ঘেরা ভাইয়ের 19 কোটি টাকার জমি। এবার দরজা আনলক সমস্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। পৌনে 1 ঘন্টা পর দোহার উদ্দেশ্যে যাত্রা। এবং পদ্মার রেল লিংক রোডে নতুন স্বপ্ন বুনছে দক্ষিণাঞ্চলবাসী। আগস্টে ট্রেন চালুর পরিকল্পনা রেল বিভাগের। খুলনা থেকে ঢাকা মাত্র 3.5 ঘন্টায়। ডিসেম্বরে যুক্ত হবে মোংলা বেনাপোল। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ আইরিন। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।